প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে আমাদের অষ্টম শ্রেণীর যেই বিজ্ঞান বই রয়েছে, সেই বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়, অর্থাৎ পৃথিবী ও মহাকর্ষ অধ্যায়টা। আমি বলে নেই, আজকে কিন্তু আমি তোমাদেরকে কোনো বুঝাবো এই ধরনের ক্লাস নিব না। আজকে আমি মূলত তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বই দাগানো। আজকে আমরা বই দাগানো কর্মসূচি নিয়ে কাজ করব। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, আমার এই প্লে লিস্টে এই চ্যাপ্টারের উপরে আরো 3টা ক্লাস আপলোড করে দেয়া আছে। সুতরাং যাদের চ্যাপ্টার বুঝার দরকার, অর্থাৎ যারা পড়া সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ক্লাস করতে চাও, যে আমি এই টপিকটা বুঝতে চাই বা এই পড়াটুকু বুঝতে চাই, তাদের জন্য আমার ওই 3টা ক্লাস। ওই 3টা ক্লাস যখন করা হয়ে যাবে তখন তুমি এইখানটায় আসবা। এইটাতে আমি তোমাকে বই দাগিয়ে দিব। অর্থাৎ এই ক্লাসে তুমি দেখতে পাবা যে কোন প্রশ্নগুলো কোন জায়গা থেকে আসে, বা কোন টপিকটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বা কোনটা কিভাবে অ্যান্সার করব, এই সব জিনিসপত্র। তোমরা অবশ্যই যে কাজটা করবা, ক্লাস করার সময় টেক্সট বইটা সাথে নিয়ে বসবা। এতে করে কি হবে, আমার ক্লাস করবা, আমি যেখানে দাগাবো তুমিও সেখানে দাগবা। তাহলে চলো আর দেরি না করে ক্লাস শুরু করা যাক। তাহলে দেখো, আমাদের এখানে যে বিষয়টা নিয়ে কথা বলেছে সেটা হচ্ছে কি, পৃথিবী ও মহাকর্ষ। আচ্ছা, পৃথিবী ও মহাকর্ষ। দেখো, প্রথম কথা হচ্ছে মহাকর্ষ। আমাদের বই থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, মহাকর্ষ কি? এটা কিন্তু মাথায় রাখতে হবে। মহাকর্ষ কি? মহাকর্ষ কি? প্রথমে তোমাকে আমি একটু বলে রাখি, এই যে আমাদের মহাবিশ্ব, এই যে সৃষ্টি জগৎ, এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একজন আরেকজনকে নিজের দিকে কি করে, একটা বলে আকর্ষণ করে। তো মহাবিশ্বের প্রতিটা বস্তুকণা একজন আরেকজনকে যে বলে নিজের দিকে আকর্ষণ করে, সেই বলটার নাম হচ্ছে মহাকর্ষ। তাহলে আমাদের টেক্সট বই থেকে প্রথম যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে মহাকর্ষ কি। তার উত্তর কোথায় দেওয়া আছে আমি তোমাদেরকে একটু দেখাই দিই, খেয়াল করে দেখো। এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। এই ঘটনাই হচ্ছে মহাকর্ষ। খেয়াল করে দেখো, এই লাইনটা সকল স্টুডেন্ট সুন্দর করে দাগিয়ে নাও। এটা অবশ্যই দাগিয়ে নাও, এবং এই মহাকর্ষের সাথে জড়িত যে বিজ্ঞানীর নাম, তার নাম হচ্ছে স্যার আইজাক নিউটন। এই অংশটুকু দাগাও, এটাও কাজে দিবে। কেননা নিউটনই মূলত মহাকর্ষের সূত্রটা আমাদেরকে দিয়ে গেছেন, এবং সেই সূত্র নিয়েই কিন্তু সকল ধরনের অঙ্ক বা আমাদের বেশ কিছু ছোট ছোট এমসিকিউ সবকিছু এখান থেকে থাকবে। তাহলে আমি সামনের দিকে একটু আগাই। এইটাতে তুমি যখন পড়বা, এখানে নিউটনের মহাকর্ষ সূত্র পেয়ে যাবা। এই সূত্রটা এখান থেকে একটু খেয়াল করো, এই লাইনটা দাগাও। দুটি বস্তু কণার মধ্যকার আকর্ষণ বলের মান শুধু কণাদ্বয়ের ভর এবং মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে। ভালো করে দেখো, এখান থেকে কি প্রশ্ন আসতে পারে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, দুটি বস্তু কণার মধ্যকার আকর্ষণ, এই আকর্ষণ মানে মহাকর্ষের কথা বলছে। এই আকর্ষণ মানে কি, মহাকর্ষ বলের কথা বলছে। বলের মান শুধু বস্তু কণাদ্বয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপরেই কি করে, নির্ভর করে। মাথায় রেখো, মহাকর্ষ বলটা নির্ভর করে দুইটা জিনিসের উপরে, একটা হচ্ছে ভর, একটা হচ্ছে মধ্যকার দূরত্ব। এদের প্রকৃতি কিংবা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। এদের প্রকৃতি কিংবা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। অর্থাৎ ধরো যে প্রকৃতি বলতে বোঝাচ্ছি, কোনোটা ধনাত্মক চার্জে চার্জিত, কোনোটা ঋণাত্মক চার্জে চার্জিত, কোনোটা চার্জ নিরপেক্ষ, এইসব বিষয় মহাকর্ষ বলের উপরে কোনো প্রভাব বিস্তার করে না। দ্বিতীয় কথা হচ্ছে যে মাধ্যমের প্রকৃতি। মাধ্যমের প্রকৃতি বলতে কি বোঝাচ্ছে? মাধ্যমের প্রকৃতি বলতে এখানে যে জিনিসটা বোঝাচ্ছে সেটা হচ্ছে, ধরো যে কি বলে, পানি মাধ্যমে একটা ঘটনা ঘটছে, বায়ু মাধ্যমে একটা ঘটনা ঘটছে, কিংবা কেরোসিনের মধ্যে একটা ঘটনা ঘটছে, এইরকম কোনো কন্ডিশন এখানে অ্যাপ্লাই হবে না। আবারও বলছি, মহাকর্ষ বল দুটো জিনিসের উপর নির্ভর করে। নাম্বার 1 বস্তুর ভর, নাম্বার 2 বস্তু দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। কোনো অবস্থাতে মহাকর্ষ বল মাধ্যমের প্রকৃতি বা বস্তুদের প্রকৃতির উপরে নির্ভর করবে না। এক কথায় ঘটনা শেষ। তাহলে খেয়াল করে দেখো, নিউটনের মহাকর্ষের একটা সূত্র রয়েছে, সেই সূত্রটাই উনি কি বলছে। দেখো, আমরা যেহেতু এইখানটাই বুঝে গেলাম যে মহাকর্ষ বল ডিপেন্ড করবে বস্তুর ভর এবং কার উপরে, বস্তুর ভর এবং দূরত্বের উপরে। এই জন্য দেখো, নিউটনের মহাকর্ষ সূত্রে বলেছে, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে
এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। অবশ্যই দাগাও, এই লাইনটুক দাগাও, সবাই দাগাও। ভরের গুণফলের সমানুপাতিক। ভরের গুণফলের সমানুপাতিক মানে কি আমি তোমাদেরকে এই সাইডে লিখে দিই, এফ সমানুপাতিক m1 m2। দেখো দুইটা বস্তু, একটা m1 বস্তু একটা m2 বস্তু, একটা m1 বস্তু একটা m2 বস্তু, এই দুজনের ভরের গুণফলের সমানুপাতিক। সমানুপাতিক অর্থ কি? ভর যদি বৃদ্ধি পায় বলও বৃদ্ধি পাবে, ভর যদি হ্রাস পায় বলও হ্রাস পাবে, ঘটনা শেষ। অবশ্যই এটা মাথায় রাখবে। এরপরে কি বলতেছে দেখো, এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এদের দূরত্বের বর্গের কি ব্যস্তানুপাতিক, মানে এফ সমানুপাতিক 1/d²। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। শোনো, সমানুপাতিকের ঠিক উল্টাটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এই জন্য দেখো সমানুপাতিকের খেয়াল করে দেখো, সমানুপাতিক লিখছি তার মানে কি নিচে 1 ছিল, আর ব্যস্তানুপাতিক উল্টা মানে কি 1টা হয়ে যাবে কি ওপরে। এফ সমানুপাতিক 1/d²। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক অর্থ কি? অর্থ হচ্ছে দূরত্ব যত বেশি হবে আকর্ষণ তত কম হবে, দূরত্ব যত কম হবে আকর্ষণ তত কি হবে বেশি হবে। তাহলে এই দুটো সমীকরণকে যদি আমরা একসাথে করে লিখি তাহলে সূত্রটা হবে এফ সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই d এর উপর স্কয়ার। এফ সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই d এর উপর স্কয়ার। অর্থাৎ দুটি বস্তুর মধ্যে এই যে আকর্ষণ বলের মান, দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল, বা এখানে যেটা লিখেছে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে কি করে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান, এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের, এই যে m1 m2 ভর দুটার গুণফলের সমানুপাতিক, আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আবারও বলছি, আকর্ষণ বলের মান ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই হচ্ছে নিউটনের সূত্র। এটা আমাদের এখানে দাগায় নাও। পাশাপাশি এখানে এই যে সূত্রটা মুখস্থ করে নিলা, এখানে যে ধরা যাক এই ছবি দিয়ে যাচ্ছে। তোমাদের আরেকটু হিন্টস দিয়ে দিই, এই ছবিতে দেখো দুই দিক থেকে দুইটা তীর চিহ্ন আছে, একটা তীর চিহ্ন এইদিকে একটা তীর চিহ্ন এইদিকে। এটার অর্থ একটু বলে দিই, সেটা হচ্ছে দেখো মনে করো এই পাশ থেকে আমি এই বস্তুটাকে ধরো এখানে একটা এ, এটা হচ্ছে কি বি, আমি এ পাশ থেকে যখন বস্তুটাকে আমি আকর্ষণ করছি, বা একটা বস্তু আর একটা বস্তুকে আকর্ষণ যখন করি, ধরো এই পাশে আমি আছো এই পাশে তুমি আছো, এখন এই পাশ থেকে আমি তোমাকে আকর্ষণ করি, এই জন্য ডিরেকশনটা এই পারে। সেম অ্যাজ তুমি যখন এই পাশ থেকে আমাকে আকর্ষণ করছো তখন ডিরেকশনটা এইদিকে। অর্থাৎ এই ডিরেকশনটা দেওয়ার পিছনেও কারণ আছে। এখন কেউ যদি মনে করে যে আমি এদিকে দিব, এটাও এদিকে দিব, হবে হবে না। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, এদিক থেকে আকর্ষণ একটা, এদিক থেকে আকর্ষণ একটা, এবং দুটো আকর্ষণ বল কি দেওয়া হয়েছে এখানে দেখো, তাকিয়ে দেখো কি দেওয়া হয়েছে, সমান। এখন দেখো আমাদের এই সমানুপাতিক চিহ্ন আমি যে তোমাকে লিখে দিছিলাম না একটু আগে, এই যে দেখো যে এফ সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই d এর উপর স্কয়ার। শোনো ভাই, এখান থেকে যদি সমানুপাতিক চিহ্ন উঠে যায় তাহলে এখানে একটা সমান সমান আসবে, f সমান সমান, সমানুপাতিকের জায়গায় আসবে একটা ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, সেটা হচ্ছে g। f সমান সমান g m1 m2 ডিভাইডেড বাই d এর উপর স্কয়ার। এই যে এখানটায় g আসলো, g হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। যেহেতু এটা মহাকর্ষের পড়া তাই আমরা g লিখেছি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মহাকর্ষীয় ধ্রুবক। এই যে তাকাও, এই লাইনটা দাগাও, দাগাও এখানে দাগাও, g একটি সমানুপাতিক ধ্রুবক। একে সার্বজনীন ধ্রুবক বলে। একে কি বলে? সার্বজনীন ধ্রুবক বলে। দাগাও লাইনটা দাগাও, একে সার্বজনীন ধ্রুবক বলে। এর অর্থ কি? সার্বজনীন অর্থ কি? সার্বজনীন ধ্রুবক মানে এর মানটা সকল জায়গায় সমান। জি এর একটা মান আছে, লিখে নাও, জি সমান সমান 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, পার কেজি স্কোয়ার। এটা লিখে নাও, নোট করে নাও, অবশ্যই নোট করে নাও। এবং একটা প্রশ্ন থাকে যে এর অর্থ কি, আমাদের একটা প্রশ্ন থাকে এর অর্থ কি, আমি এটা একটু তোমাকে শিখিয়ে দিচ্ছি। আসো দেখো, আমাদের একটা প্রশ্ন থাকে যে g সমান সমান 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এর অর্থ কি?
এই একটা প্রশ্ন থাকে, এর অর্থ কি? এর অর্থ কি একটু ভালো করে বুঝাই দিচ্ছি। হ্যাঁ, খেয়াল করে দেখো। মনে করো আমার এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। হ্যাঁ, এই বস্তুর ভর হচ্ছে m1 ভরের বস্তুর ভর হচ্ছে m1 কেজি, m2 ভরের বস্তুর হচ্ছে ভর কত, m2 ভরের বস্তু 1 কেজি। 1 কেজি ভরের দুইটা বস্তু, ডি এর মান হচ্ছে 1 মিটার। ভালো করে খেয়াল করো, ডি এর মান 1 মিটার। তাহলে এখন আমি যদি লিখি এফ সমান সমান, সূত্র কি, জি m1 m2 ডিভাইডেড বাই ডি এর উপর স্কোয়ার। খুব মনোযোগ দিয়ে দেখো, তাহলে আমি যদি এখন মানগুলো বসাই, এফ সমান সমান জি এর মান কি বলতো, 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 মাল্টিপ্লাই m1 এর মান কত 1, m2 এর মান কত 1, d এর মান কত 1, একের উপরে কি স্কয়ার, d স্কয়ার। তাই এখন দেখো তো ক্যালকুলেশনে f এর মান কত আসবে, f এর মান আসবে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11। ভাইয়া এটা কি, বল, এটা বল, তাহলে বলের একক কি, নিউটন। বলের একক কি, নিউটন। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি 1 কেজি ভরের দুটি বস্তু যদি 1 মিটার দূরত্বে অবস্থান করে, তবে এই বস্তুদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান হবে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন। এবার দেখো বইতে তথ্যটা কি বলেছে, দেখো ভালো করে খেয়াল করবো, বইতে কি বলেছে, দুটি 1 কিলোগ্রাম ভরের বস্তু, দুটি 1 কিলোগ্রাম ভরের বস্তু মানে 1 কেজি ভরের দুইটি বস্তু 1 মিটার দূরত্বে যদি অবস্থান করে, দেখো দুটি বস্তুই 1 কিলোগ্রাম করে, মানে দুইটি 1 কেজি ভরের বস্তু 1 মিটার দূরত্বে, 1 মিটার দূরত্বে মানে ডি এর মান কত, ডি সমান সমান কত 1। তাহলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তার মান সংখ্যাগতভাবে জি এর মানের সমান। যে বলে আকর্ষণ করে, যে বল 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন বলে আকর্ষণ করে, সেই বলটা হচ্ছে জি এর মানের সমান। আমরা সবাই জানি জি এর মান, জি সমান সমান 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11, এটা হচ্ছে জি এর মান। তাহলে জি ইজ ইকুয়াল টু 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 এর অর্থ কি, এই প্রশ্ন থাকলে সুন্দর করে অ্যান্সারটা দিয়ে দিবা। আশা করছি সবাই ক্লাস বুঝতে পারতেছো। আসলে আমি তোমাদের ক্লাস নিচ্ছি না সেভাবে, আমি জাস্ট খালি পড়াটা বুঝাই দেওয়ার চেষ্টা করছি, যে বই দাগিয়ে দিচ্ছি। দেখো বই থেকে এই অংশটুকু এমসিকিউ এর জন্য দাগাও, এই অংশটুকু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি বলেছে, নির্দিষ্ট দূরত্বে দুটি বস্তুদ্বয়ের ভরের গুণফল দ্বিগুণ করা হলে বল দ্বিগুণ হবে। ভর দ্বিগুণ হলে বল কি হবে, দ্বিগুণ হবে। আমি লাইনটা একটু বুঝাই দিই, ভর দ্বিগুণ হলে বল কি করে দ্বিগুণ হয়। দেখো সূত্র কি, এফ সমান সমান জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এটা হচ্ছে এফ, আমি এখন বললাম আমি আমার ভরটাকে দ্বিগুণ করে দিব, ভর দ্বিগুণ করে দিব, তাহলে f1 সমান সমান, মানে এটা আগের বল আর এখন নতুন বল, ভরটাকে দ্বিগুণ, তাহলে জি ইন্টু 2 ইন্টু m1 m2 ডিভাইডেড বাই কি ডি এর উপর স্কোয়ার। ভর দ্বিগুণ করছো, ভর দ্বিগুণ, এই যে লেখা আছে বস্তু কণাদ্বয়ের ভরের গুণফল দ্বিগুণ করা হলো। তাহলে দেখো f1 সমান সমান কি হবে, দেখো তো 2 গুণ, তাহলে 2 ইন্টু জি m1 m2 ডিভাইডেড বাই কি ডি স্কোয়ার। এই জিনিসটার অর্থ কি, এই জিনিসটার অর্থ হচ্ছে f, তাহলে f1 সমান সমান 2f। দেখো ভর যদি দ্বিগুণ করা হয় তাহলে নতুন বলের মান পূর্বের বলের 2 গুণ হয়ে গেছে। তাহলে এখানটুকু বুঝে গেছো ইনশাল্লাহ সবাই। এবার নেক্সটে কি বলতে, দেখো ভরের গুণফল 3 গুণ করা হলে, দেখো ভরের গুণফল 3 গুণ করা হলে, ভরের গুণফল 3 গুণ করা হলে বলও কয় গুণ হয়ে যাবে, 3 গুণ। আচ্ছা এবার দেখো 3 গুণ করা হলে 3 গুণ হবে। এবার দেখো নির্দিষ্ট ভরের দুটি বস্তু কণার মধ্যবর্তী দ্বিগুণ করলে, এই জায়গাটা ভালো করে শিখতে হবে, মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করলে বল কত গুণ হবে, 1/4 হবে। মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ, এবার ভালো করে দেখো, যখন দূরত্ব ডি, যখন দূরত্ব ডি, তখন এফ সমান সমান কি জি m1
m2 ডিভাইডেড বাই কি d এর উপর স্কয়ার। যখন দূরত্ব d তখন এটা। এখন বলছে দূরত্বকে কি করতে বলছে দেখো তো, এখন কি বলছে দূরত্বকে দ্বিগুণ, তাহলে দূরত্ব হবে টোয়াইস d, তাহলে কি হবে f1 সমান সমান g m1 m2 ডিভাইডেড বাই টোয়াইস d তার উপরে কি স্কয়ার, সরি টোয়াইস d তার পুরোটার উপরে কি স্কয়ার, কারণ d এর উপরে স্কয়ার। আচ্ছা, তাহলে f1 সমান সমান কি হবে g m1 m2 ডিভাইডেড বাই 4d স্কয়ার, রাইট 4d স্কয়ার। এবার ভালো করে খেয়াল করে কিন্তু সবাই দেখো, তাহলে f1 সমান সমান 1/4 মাল্টিপ্লাই g m1 m2 ডিভাইডেড বাই d এর উপর স্কয়ার। একটু খেয়াল করে দেখো তো প্লিজ সবাই, এই যে এখানটাতে আমি যেটা লিখেছি এইটা কি দেখো তো, এটা কি, এটা সমানই তো f, এই যে এটা সমান f, এটা সমান f না, তাহলে একটু আমি যদি এখন এটাকে আবার সাজিয়ে লিখি তাহলে হবে হচ্ছে f1 is equals to 1 divided by 4f, 1 divided by 4f। তাহলে কি দাঁড়ালো, খেয়াল করে দেখো কি দাঁড়ালো, দ্বিগুণ করলে বল 1/4 হবে। দেখো আমি দূরত্বকে কি করেছি দ্বিগুণ, দূরত্বকে কি করেছি দ্বিগুণ, দূরত্ব দ্বিগুণ করলে বল কত হয়েছে 1/4, দূরত্বকে দ্বিগুণ করলে বল 1। তাহলে এবার বলো তো দূরত্বকে 3 গুণ করলে বল কি হবে, দূরত্বকে 3 গুণ করলে এই যে দূরত্বকে যদি 3 গুণ করে তাহলে 3d হোল স্কয়ার, তাহলে কি হবে 9d স্কয়ার, তাহলে হয়ে যাবে কত 1/9। এই যে দূরত্বকে 3 গুণ করলে বল তখন হয়ে যাবে কত 9/1। এই অংশটুকু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, দাগায় রাখো। এবার দেখো অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ কাকে বলে, দাগাও কাকে বলে, ইম্পর্টেন্ট টপিক, খুব ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, এখান থেকে অভিকর্ষ কাকে বলে অবশ্যই সুন্দর করে পড়বা। অভিকর্ষ কাকে বলে, যে পৃথিবী আমাদেরকে যে বলে আকর্ষণ করছে সেটার নামই কি অভিকর্ষ। এই যে সহজ কথায় পৃথিবী, দাগাও লাইন দাগাও সবাই দাগাও, পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণটাই হচ্ছে অভিকর্ষ। দাগাও গুরুত্বপূর্ণ লাইন, পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণের নামই হচ্ছে কি অভিকর্ষ। এরপরে আসো একটু লাইনটা আমি বোল্ড করে নিই, দেখো এরপরে এটা দাগাও অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি। এখান থেকে লাইন দাগাবা, ভালো করে দেখো এই লাইনটা দাগাবা, অভিকর্ষ বলের প্রভাবে কোনো স্থান থেকে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। খুব গুরুত্বপূর্ণ লাইন, অভিকর্ষ বলের প্রভাবে কোনো স্থান থেকে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। আচ্ছা, আরেকটু দাগাও, অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। এমসিকিউ থাকতে পারে যে অভিকর্ষ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করে, এটা এমসিকিউ থাকতে পারে ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার। ভালো করে শোনো, এটাকে আমরা এভাবে লিখি মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার এটাকে অনেকে এভাবেও লেখে মিটার ভাগ সেকেন্ড স্কয়ার, অনেকে বাংলায় লেখে এই যে বইতে মিটার পার, তবে আমরা অঙ্ক করার সময় এটাই ব্যবহার করব। এরপরে দেখো এখান থেকে আমার এই চ্যানেলে এই সূত্রর প্রতিপাদন করে সুন্দর ক্লাস আছে, তোমরা চাইলে ক্লাসটা দেখে নিতে পারো। আমি জাস্ট শুধু এখানে দাগাই দিতেছি। এখান থেকে এফ সমান সমান এমজি সূত্রটা দাগাবা, এখান থেকে এই যে এই সূত্র মানে দাগাই নাও, এটা গুরুত্বপূর্ণ সূত্র, দাগাই নাও দাগাই নাও। এবং আরেকটা তথ্য বলে রাখি, এই সূত্রটাই একটু পরে দেখতে পাবা, এই সূত্রটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে হয় হচ্ছে জি ইজ ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই বড় হাতের আর এর উপর স্কয়ার। শোনো, এটা হচ্ছে পৃথিবীর ভর, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটা হচ্ছে পৃথিবীর ভর, আর এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ কত 6371 কিলোমিটার, ঠিক আছে ব্যাসার্ধ। আচ্ছা, এমসিকিউ এর জন্য আরো এই যে এই সূত্রটা দাগায় নাও, এই সূত্রটা সুন্দর করে দাগায় নাও। তোমাদের একটা তথ্য দিয়ে রাখি, এমসিকিউ অনেক সময় এরকম থাকে, নিচের কোন সম্পর্কটি সঠিক দিয়ে এরকম দিয়ে দিল আর স্কয়ার সমান সমান জি এম ডিভাইডেড বাই জি, তখন এই সূত্রটি সঠিক।
আবার অনেক সময় তোমাদেরকে চালাকি করে এখানে স্কোয়ার উঠায় দেয়, নিচে দেয়, তাহলে ওই সূত্র কিন্তু সঠিক হবে না। এরকম থাকে, নিচের কোন সম্পর্কটি সঠিক এগুলো ভালো করে খেয়াল করবা। আচ্ছা, এরপরে দেখো এই জায়গাটুকু পুরোটা দাগাবা, ফর এম সি কিউ, পুরোটা দাগাবা ফর এমসিকিউ। এটা পুরোটা এমসিকিউ এর জন্য একেবারে গুরুত্বপূর্ণ। মাথায় রেখো যে পৃথিবী কিন্তু সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চল একটুখানি চাপা, তাই পৃথিবীর বিভিন্ন স্থানে আর এর মান বিভিন্ন। দেখো আর এর মান ভাগ আকারে আছে, ভাগের সংখ্যা বড় হলে ফলাফল ছোট হয়, আবার ভাগের সংখ্যা ছোট হলে ফলাফল বড় হয়, এটা সবাই জানো কিন্তু। সুতরাং খেয়াল রাখতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে, আর যেখানে বেশি, ব্যাসার্ধ যেখানে বেশি সেখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান কম, আবার যেখানে আর কম সেখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান বেশি। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখো মেরু অঞ্চলে পৃথিবীর কেন্দ্র থেকে আর সবচেয়ে কম, তাই জি এর মান সেখানে সবচেয়ে বেশি। মেরু অঞ্চলে জি এর মান, এই যে মুখস্থ, কোনো কথা হবে না, এই জায়গাটা মুখস্থ। মেরু অঞ্চলে জি এর মান 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। মেরু অঞ্চল থেকে বিষুব অঞ্চলের দিকে আর এর মান বাড়তে থাকে। ভাই কি শেখালাম? আর এর মান বাড়তে থাকার অর্থই হচ্ছে কি জি এর মান কমতে থাকা। আর এর মান বাড়তে থাকার অর্থই কি জি এর মান কমতে থাকা। দেখো জি এর মান, দেখো বিষুব অঞ্চলে আর এর মান তাহলে সবচেয়ে কি বেশি, বিষুব অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি, জি এর মান সবচেয়ে কম, যে কথাটা বললাম। এই যে দেখো আর এর মান সবচেয়ে বেশি, তাই জি এর মান সবচেয়ে কম। জি এর মান কত? 9.8। এই দুটা এমসিকিউ এর জন্য টপ নচ কোশ্চেন, হাই ভোল্টেজ এমসিকিউ। মেরু অঞ্চলে জি এর মান কত, বিষুব অঞ্চলে জি এর মান কত, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, মাথায় রেখো। আচ্ছা, তবে আমরা আদর্শ মান হিসাবে এটা ধরে নিই। আচ্ছা, আরেকটা তথ্য দেই, অনেক জায়গায় কোশ্চেন থাকে জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থ কি? এটার অর্থ কি খেয়াল করো। এর অর্থ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। এখানে কিন্তু ভুল করে সেকেন্ড স্কোয়ার দিও না, কারণ বলেছে, ভালো করে দেখো, বলেছে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। বেগ প্রতি সেকেন্ডে এত মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়, ভুল করেও এখানে স্কোয়ার দিও না, এটা ত্বরণ নয়। প্রশ্ন করেছে এর অর্থ কি? এর অর্থ 9 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পায় প্রতি সেকেন্ডে, ওই প্রতি সেকেন্ডেই কাজটা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসো, এগুলো নর্মালি পড়বা। এখান থেকে যেটা পড়বা, ভর ও ওজন এর মধ্যে পার্থক্য 100% পড়বা, মাস্ট, ম্যান্ডেটরি। আচ্ছা, এখানে দেখো ভরের বিষয়টা মনে রাখবা। ভর হচ্ছে, দেখো ভর হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাণ বরাবর। আর একটা জিনিস দেখো, বস্তুর ভর এর অবস্থান, আকৃতি, গতি, প্রকৃতির জন্য পরিবর্তন হয় না। ভরের কোনো পরিবর্তন হয় না। তোমার ভর এখানে যা, মেরু অঞ্চলে তা, বিষুব অঞ্চলে তা, তোমার ভর ক্রান্তীয় অঞ্চলে তা, তোমার ভর মঙ্গল গ্রহে তা, তোমার ভর চাঁদে গেলে তা, তুমি যেখানেই যাও তোমার ভর সেম। তোমার ভরের কোনো পরিবর্তন হবে না, না না, কথা পরিষ্কার? আচ্ছা, এবার চলে আসো, আর একটু দাগাও। ভরের আন্তর্জাতিক একক হলো কিলোগ্রাম বা কেজি, এগুলো আমরা সবাই জানি। আচ্ছা, এখান থেকে একটু দেখো, মেট্রিক টন, 1 টন 1000 কিলোগ্রামের সমান, এটা একটু দাগায় নাও, 1 টন 1000 কিলো। আচ্ছা, এবার চলে আসো ওজনটা কাকে বলে? ওজনটা হচ্ছে পৃথিবী আমাদেরকে যে বলে নিজের দিকে আকর্ষণ করে, সেটাই তার ওজন। ওজন হচ্ছে ওয়েট, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি এম জি। খেয়াল করো ভাইয়া, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি মানে কি? ওজন সমান সমান ভর গুণন অভিকর্ষজ কি ত্বরণ। ভর গুণন অভিকর্ষজ কি ত্বরণ। খেয়াল করে দেখো, কেউ যদি কোনো জায়গায় প্রশ্ন যদি থাকে, ওজন দেওয়া আছে, ভর বের করতে হবে, তখন এম সমান কি হবে? ডাব্লিউ ডিভাইডেড বাই জি। এম সমান কি হবে? ডাব্লিউ ডিভাইডেড বাই জি। আশা করছি এখানেও কারো আর কোনো সমস্যা থাকার কথা না। এই যে এখানটায় অঙ্ক করে দেওয়া আছে, এই ম্যাথগুলো তোমরা নর্মালি প্র্যাকটিস করবা। এখানে দেখো ভর ও ওজনের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে, এই জায়গাটা অবশ্যই, এটা হচ্ছে মাস্ট অবশ্যই এই জায়গাটুকু পড়তে হবে। এই জায়গাটুকু হচ্ছে, তুমি পৃথিবী থেকে যত উপরে যাবা তত তোমার ওই জি এর মানটা কি হবে? কমতে থাকবে। এইখানটা একটা জিনিস দাগাও, মহাশূন্যে কোনো বস্তুর ওজন 0 হলে তখন তার উপরে কোনো মহাকর্ষ বল কাজ করে না। চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীতে অভিকর্ষ ত্বরণের মানের ভাইয়া গুরুত্বপূর্ণ জায়গা 1/6 গুণ। এই জায়গাটা অবশ্যই মাস্ট ইম্পর্টেন্ট,
অঙ্কের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যে কোনো ধরনের কোশ্চেন এখান থেকে আসতে পারে। আচ্ছা, তাহলে আমি যদি এখন প্রশ্ন করি যে চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীতে অভিকর্ষ ত্বরণের মানে 6/1 তাহলে চাঁদে অভিকর্ষ ত্বরণ কত, তুমি সাথে সাথে উত্তর করবা কি 9.8/6, এই যে 1, এই চিহ্নটা, এই যে ঢেউ খেলানোর চিহ্নটা মানে হচ্ছে প্রায় বোঝাচ্ছে, এই চিহ্নটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কি প্রায়, এই যে প্রায় কত 1.63 নিউটন। আচ্ছা, এখানে একটু তোমাকে একটা জিনিস ধরাই দিই, ভালো করে দেখো, এখানে যদি ধরাই দিই, এখানে কিন্তু বলেছে ত্বরণ প্রায় 6/1। ত্বরণ যদি বলে তাহলে 9.8 ডিভাইডেড বাই 6 সমান 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। কিন্তু এখানে যেটা বলেছে চাঁদে 1 কেজি ভরের বস্তুর ওজন হবে পৃথিবীর ওজনের 6/1। মানে আমি একটু করে দিই অঙ্কটা, তোমাকে একটু বুঝাই দিই। দেখো, মনে করো চাঁদে, ধরো পৃথিবীতে একটি বস্তুর ভর m সমান 1 কেজি। এটা হচ্ছে পৃথিবীতে একটা বস্তুর ভর। এখন পৃথিবীতে বস্তুর ওজন কত হবে বলো তো? পৃথিবীতে বস্তুর ওজন হবে W = mg, তার মানে কি 1 × 9.8, তার মানে কত 9.8 নিউটন। এখন চাঁদে এই 1 কেজি ভরের বস্তুর ওজন কত হবে? চাঁদ মামাতে কত হবে? 9.8 ডিভাইডেড বাই কত 6, ওই যে 1/6। আমি আর একটু করে দিই সুন্দর করে, এই যে দেখো, এই যে 1/6 mg, তাহলে কি হবে 1/6 ইন্টু এই যে mg এর মান কত 9.8, তার মানে 9.8 ডিভাইডেড বাই 6 = 1.63 কি নিউটন। এইটাই হচ্ছে বইয়ের সেই লাইন, এই যে খেয়াল করে দেখো, এইখানটাতে সেই লাইনটা দিয়েছে ওজন। আর যদি ত্বরণ বলতো তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ওজন। আচ্ছা, দাগালা, এবার চলে আসো এখানে, দাগাও। এই যে বিষুব অঞ্চলে এইখানে, এই যে এটা দাগাও, ক্রান্তীয় অঞ্চলে ওজন হবে 9.79, খুব গুরুত্বপূর্ণ লাইন, দাগাও। এরপরে চলে আসো, এগুলো নর্মালি পড়বা পৃথিবীর বিভিন্ন স্থানে। এইটা আমি বলে দিই তোমাকে, এখান থেকে সৃজনশীল, এখান থেকে সৃজনশীল না লিখে এখান থেকে মূলত 3 অথবা 4 মার্ক এর প্রশ্ন আসতে পারে। এই জায়গাটা থেকে 3-4 মার্কের প্রশ্ন আসতে পারে, দাগায় নাও। এরপরে চলে আসো লিফট, আরে বাপরে, এটা মাস্ট, ভেরি ইম্পর্টেন্ট টপিক। এখান থেকেও 3-4 মার্কের কোশ্চেন আসতে পারে, 3 অথবা 4 মার্কের প্রশ্ন এখান থেকে আসতে পারে, এটা ভালো করে পড়বা। এটার ক্ষেত্রে একটু বলে দিই, লিফটের যখন মানে স্থির অবস্থায় থাকে তখন ওজন হয় কত mg। সমবেগে, ভাইয়া শোনো, সমবেগ মানে শুরু এবং শেষের বেগ একই, সমবেগে কখনো ত্বরণ থাকে না, কারণ ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধি বা বেগ হ্রাস পেলে ঘটে, অর্থাৎ বেগের পরিবর্তন ঘটলে। সমবেগে বেগের কোনো পরিবর্তনই ঘটে না, সুতরাং সেখানে ত্বরণ হওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, নেক্সট হচ্ছে লিফট যদি উপরে আসে, লিফট উপরে হলে যে ঘটনাটা ঘটবে আমি এখানে লিখেই দিই এই সাইডে, ওজন বেশি হবে, তখন হবে m × g + a। শোনো, এই g + a কেন হলো এই সম্পর্কিত ক্লাস আমার প্লে লিস্টে আছে, দেখলেই বুঝতে পারবা। তারপরে হচ্ছে তাহলে g + a অর্থাৎ g এর মান বেশি হয়ে গেল, g এর মান বেশি হলে অবশ্যই ওজন বেশি হবে। লিফট যখন নিচে আসে, হ্যাঁ দেখো, লিফট যখন নিচে আসে তখন ওজন হয় m × g - a। তাহলে g থেকে আমি এটা বিয়োগ দিচ্ছি, তাহলে g এর মান বাড়লো না কমলো? g এর মান যদি কমে তাহলে ভরের সাথে কম মান গুণ হলে ওজনও কি হবে? কম হবে। এরপরে যে তথ্যটা আসে সেটা হচ্ছে কোনো কারণে যদি লিফটের দড়ি ছিঁড়ে যায় তখন লিফট মুক্তভাবে পড়ন্ত বস্তু হবে, তখন এই লিফটের ত্বরণ a হবে না, তখন হয়ে যাবে m × g - g। আমি আবারও বলছি, যখন নিচ থেকে ওপরে ওঠে তখন হয় m × g + a। এই a হচ্ছে লিফটের ত্বরণ, এই a এর কারণে ওজনটা, a যুক্ত হওয়ার কারণে ওজনটা বেশি অনুভূত হয় যখন ওপরে ওঠে। যখন নিচে নামে তখন হয় m × g - a। g থেকে a বিয়োগ হচ্ছে, এই জন্য g এর মান কম হচ্ছে, ফলে ওজন কম হচ্ছে। লিফটের ত্বরণ বিয়োগ হচ্ছে, এটা লিফটের ত্বরণ। যারা ক্লাস বুঝো নাই তারা অবশ্যই ইউটিউবে এই প্লে লিস্টে খেয়াল করে দেখবা,
আমার লিফটের ক্লাস আপলোড করা আছে, মনোযোগ দিয়ে দেখলে ওটা হয়ে যাবে। লিফট যখন মুক্তভাবে পড়ন্ত, ধরো এই কলমটা মুক্তভাবে যদি পড়ে তখন ত্বরণ এর জায়গায় হয়ে যাবে জি, তাহলে জি মাইনাস জি, তাহলে কি এম ইন্টু শূন্য, তাহলে হবে কি 0 নিউটন। এই জন্য বলা হয়েছে ফলে আরোহী নিজেকে কি মনে করবে, ওজনহীন ফিল করবে। ওকে, এরপরে এখানে চলে আসো, এগুলো জাস্ট নর্মালি কিছু তথ্য দেওয়া আছে, এই জায়গাটা এমনি একটু রিডিং করবা, এগুলো এমসিকিউ এর জন্য পড়তে পারো। আমাদের এই চ্যাপ্টারটা বই থেকে দাগানো আলহামদুলিল্লাহ শেষ। আমি আবার একবার বলে দিই, একবার রিকল করে দিই সবার উদ্দেশ্যে, অঙ্কের জন্য আমি রিপিট করছি, অঙ্কের জন্য গুরুত্বপূর্ণ জায়গা, ভালো করে অঙ্কের জন্য এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকবে। দেখো অঙ্কের জন্য গুরুত্বপূর্ণ জায়গা এই যে এটা ম্যাথ, এখান থেকে ম্যাথ থাকবে। অঙ্ক কি থাকবে, এই যে নিচের এটা এগুলো থাকবে, অর্থাৎ ভরকে দ্বিগুণ, এটাকে অর্ধেক, এটাকে 2 গুণ, এটাকে দ্বিগুণ, অর্ধেক, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, যা মন চাই দিক তুমি পারবা। তুমি যদি ক্লাস বুঝে থাকো, তুমি যদি সূত্র বুঝে থাকো, তুমি অঙ্ক পারবা, কোনো ডিস্টার্ব তোমার হওয়ার কথা না। তবে তোমাকে এগুলো বুঝতে হবে আর অবশ্যই এগুলো অঙ্ক প্র্যাকটিস করতে হবে। এরপরে বলি অঙ্কের জন্য, অঙ্কের জন্য, অঙ্কের জন্য এই যে এখান থেকে অঙ্ক থাকবে, এখান থেকে অঙ্ক থাকার পসিবিলিটি অনেক হাই, খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা। এখান থেকে যে আর এর মান টান দিয়ে এগুলো দিয়ে অঙ্ক থাকে। তারপরে বলে দেই তোমাদের আরেক সেট অঙ্ক, মানে সৃজনশীল প্রশ্ন যদি হয় এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। এখান থেকে বলতে ওই যে পৃথিবী এবং চাঁদে ওজন, ওজনের পার্থক্য, তুলনা, এটা সেটা। লিফটের প্রশ্ন একটা আসার সম্ভাবনা থাকে। আর জি এর মান ভ্যারি কেন করে পৃথিবীর এক স্থান থেকে আরেক স্থান, আহ্নিক গতির কারণে, স্থানের পরিবর্তনের কারণে, এই ধরনের প্রশ্নগুলো থাকে। তো সব মিলিয়ে এই চ্যাপ্টার থেকে মানে মোটামুটি এই জিনিসগুলোই পরীক্ষায় আসার মতো এবং গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই বইয়ের লাইন দাগিয়ে নিয়ে সুন্দর করে গুছিয়ে পড়বা। আর যে কোনো সমস্যা হলে আমাকে জানাবা, আমি চেষ্টা করব সেটাকে আবার মানে ক্লাসের মাধ্যমে সমাধান করে দেওয়ার। তারপরেও বলছি আমার এখানে আরো 3টা ক্লাস আছে, ক্লাস 3টা সবাই মনোযোগ দিয়ে দেখবা, মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ খুব একটা সমস্যা থাকার কথা না। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।